আমার চাচাতো বোন বিয়ের আসর ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমায় বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এই মাত্রই। কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করছে না, কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমি ছিলাম। আমার মেজো মা সেজো মা বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদছেন। অর্পিতা খুব অর্পিতা আপু খুব আদরের মেয়ে তার। কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পর আবার হিচকি তুলে কাঁদছেন। আমাকে দোষারোপ করছেন, গালি দিচ্ছেন। আমি নির্বাক বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে। ক্লান্ত হয়ে চুপ করে আছি। তবুও মনে হচ্ছে না কেউ আমার একটা কথা বিশ্বাস করেছে। মেজমা আবার শব্দ করে কেঁদে উঠলেন। চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করে বললেন, তুই এখনো ঠেট হয়ে বসে থাকবি? এত জেদ তোর? এতবার জিজ্ঞেস করার পরেও বলবি না? অর্পা কোথায়? কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার সাথে গেছে। যখন কিছু জানি না তখন উত্তর দিব কোথা থেকে? জবা বেগম অগ্নির দৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস ঠাস করে চর মারার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু সাহসে কুলাতে পারলেন না। চাঁদনি গো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পিতার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দু চোখে সহ্য করতে পারে না। সাবে নেউলের সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যাম বর্ণের হওয়ায় ছোটবেলা থেকেই অর্পিতা খুব তুচ্ছ তাচ্ছিল্য করত ওকে। যদিও এসব চাঁদনি গায়ে মাখাতো না কোনো কালেই। বাড়িতে যেমন অর্পিতার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনি নিজের অধিকার নিয়ে সব সময় খুব সতর্ক। অর্পিতা পালানোর আগে চিরকুটে লিখে গেছে সে এই বিয়েটা করতে পারবে না। যাকে ভালোবাসে তার সাথেই পালাচ্ছে, তাকে যাতে খোঁজার চেষ্টা না করা হয়। অথচ বাড়ির সবাই জানতো অর্পিতা আর আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতে ওদের ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য আজকের বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু অর্পিতা পালিয়ে গেল। জবা বেগম তবুও মেয়ের দোষ দেখতে পাচ্ছে না। যখন চাঁদনির অন্য কাজিনদের থেকে জানা গেল অর্পিতাকে সাজানোর সময় সে রুমে শুধু চাঁদনি ছিল, তখন তিনি চাঁদনিকে কথা শোনানোর খুব সুন্দর সুযোগ পেলেন। এই দু মা মেয়ে ওকে নিয়ে সমস্যাটা কি তা চাঁদনি আজ পর্যন্ত বুঝতে পারল না। বাইরে পদচরণের শব্দ শোনা গেল। শিকদার বাড়ির 3 কর্তা কক্ষে এসে ঢুকলেন। তাদের দেখে জবা বেগম উঠে দাঁড়ালেন। মাথায় ঘোমটা টানার কথা ভুলে এলোমেলো পায়ে স্বামীর কাছে গিয়ে বললেন, অর্পার কোনো খোঁজ পেয়েছো? আমার মেয়েটা কোথায়? আরমান শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যার অর্থ অর্পিতার খোঁজ পায়নি তারা। জবা বেগম আবার কাঁদতে শুরু করলেন। চাঁদনি নিশারের মতো বসে আছে। সবার উপর খুব অভিমান জমেছে ওর। না জেনে কিভাবে বোকাবুকি করলো। সবাই মেঝো মার কথা বিশ্বাস করলো, কেউ ওর কথা একবারও শুনলো না। আরমান শিকদার অসহায় দৃষ্টিতে ওর ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আধার কোথায়? খুব রেগে আছে নিশ্চয়ই। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বলল, ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। কিন্তু এর একটাও আধার করছে না। তার হবু বউ পালিয়েছে, যার সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তার, অথচ সে নিশ্চুপ। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। চাঁদনি মাথা নিচু করে বসে আছে। কারো একটা কথাও তার কানে ঢুকছে না। আরমান শিকদার অসহায় গলায় বললেন, এখন কি করব? এত আত্মীয় স্বজন, সবাইকে কি জবাব দেব? মেয়ে পালানোর কথা এতক্ষণ হয়তো জেনে গেছে সবাই। অপূর্ব শিকদার গলা খাকারি দিলেন। চাঁদনির বাবা আকিব শিকদারের দিকে তাকিয়ে বললেন, চাঁদকে আমি আধারের বউ করতে চাচ্ছি। রাকিব, সেটা কখনোই সম্ভব না ভাইজান। আদার কখনোই মানবে না। আমার মেয়েটাকে এমনিতেই সবাই যথেষ্ট কথা শুনিয়েছে। দোষ না করেও বারংবার দোষী করা হচ্ছে ওকে। আকিব শিকদার মুখ কালো করে বললেন। শেষ কথাটা জবা বেগমকে ঠেস মেরে বলেছে বোঝা যায়। আধার অবশ্যই মানবে, মানতে ওকে হবেই। এটা পরিবারের মান সম্মানের বিষয়। চাঁদনি হ্যাঁ না বলা পর্যন্ত সম্মতি দিতে পারছি না। আকিব শিকদারের কথার প্রেক্ষিতে সবাই চাঁদনির দিকে তাকালো। মুখ ফিরিয়ে খাটের উপর বসে আছে ও, বাচ্চাদের মতো পা দুটো দোলাচ্ছে। চাঁদনির মুখে এতক্ষণ কথা ফুটে বিরস স্বরে আওড়ায়, তোমার সুদর্শন ছেলে আমার মতো কালীকে বিয়ে করবে না বড় মা। এমনিতেই উঠতে বসতে আমার গায়ের রং নিয়ে খোঁটা দেয় আমাকে। আমি যদি এই দুনিয়ার শেষ নারী হই তবুও তোমার ছেলে আমায় বিয়ে করতে রাজি হবে না। অপূর্ব শিকদার সাফাই গিয়ে বললেন, কেন নিজেকে এরকম বলছিস আম্মা? তুই খুব সুন্দর, বিশেষ কর ঢাকা যাওয়ার পর থেকেই ওর
মতিভ্রম হয়েছে জানিস তো, নয়তো আগে তো এমন করতো না। সেটাই তো ভয়। তোমার ছেলে খুব মডার্ন হয়ে ফিরে এসেছে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, আমাকে গেও ভূত ছাড়া কথাই বলে না। এত কিছুর পর যদি আমি তাকে বিয়ে করি, তাহলে সে ভাববে আমার আত্মসম্মান নাই, আমি ছ্যাচড়া। তখন সে আমাকে পদে পদে অপমান করার রসিদ পেয়ে যাবে। চাঁদনির এক গুয়ে জবাব। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন আকিব শিকদারের দিকে। তিনি পড়লেন মাইনকার চিপায়, একদিকে বড় ভাই আর একদিকে মেয়ে। অপূর্ব শিকদার অনুরোধ করলেন ভাইয়ের কাছে চাঁদনিকে বোঝাতে। এবারে দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, আদারকে গিয়ে বলো কথাটা, চাঁদিকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু আধার যদি উল্টোপাল্টা কিছু করে বা আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে, তখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অপূর্ব শিকদার সম্মতি দিয়ে বেরিয়ে গেলেন। জবা বেগম রাগে ফোঁস করছে। আধারের সাথে চাঁদনির বিয়ে হবে এ বিষয়টা কিছুতেই তিনি মানতে পারছে না। তার মেয়ের বর, ঘর সব কিছু চাঁদনির হবে এটা ভাবতেই চাঁদনির গলা টিপে দিতে মন চাচ্ছে তার। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। আরমান শিকদার এক পলক ভাই আর ভাইজির দিকে তাকিয়ে তিনিও বেরিয়ে গেলেন। আকিব শিকদার হাঁটু মুড়ে মেঝেতে মেয়ের কাছে বসলেন। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আদারকে বিয়ে করবি আম্মা? মেজমা আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা, মারতেও এসেছে, মেজো বাবা বাঁচিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তরে এমন পাল্টা অভিযোগ আকিব শিকদারের কাছে স্বাভাবিক। মেয়েটা খুব ইন্ট্রোভার্ট, সব কিছু নিজের মধ্যে গুমরে রাখে। কিন্তু বাবার কাছে সে একটা খোলা ডায়েরি। তার সকল অভিযোগ, আবদার, অভিমান সব বাবার কাছে। আকিব শিকদার মলিন হেসে বললেন, আই এম সরি আম্মা, আমি সেই সময় তোর পাশে থাকতে পারিনি। অর্পিতাকে খোঁজে ব্যস্ত ছিলাম যে। ইটস ওকে, বাট আমি ওই সাদা গন্ডারকে বিয়ে করব না। তুই বাবার কথা রাখবি না? এটা অনুরোধ করো না বাবা, প্লিজ। আদার অনেক ভালো ছেলে আম্মা। জানি, কিন্তু তার জন্য আমি ভালো মেয়ে না, কারণ আমি কালো। আমার আম্মা খুব সুন্দর। মিথ্যা সান্ত্বনা দিও না, খুব গায়ে লাগে। আকিব শিকদার অসহায় দৃষ্টিতে চাইলেন। চাঁদনির চোখ ফেরানো। ও দুর্বল হয়ে যাচ্ছে, মানুষটা সব সময় ওকে দুর্বল করে দেয়। আকিব শিকদারের কথার জালে শেষমেশ বাধ্য হয়ে রাজি হলো চাঁদনি। বাড়িতে অবিবাহিত বা বিবাহ উপযুক্ত মেয়ে বলতে শুধু ওই আছে। এখন মান সম্মান বাঁচানোর জন্য ও ছাড়া ওর বাবা চাচা আর কাউকে খুঁজে পায়নি। চাঁদনিও আর কিছু করার ছিল না। বড়দের চাপে পড়ে নিজের সবচেয়ে অপছন্দের মানুষটার বউ সাজতে হচ্ছে ওকে। চাঁদনি নিজের মায়ের বিয়ের লাল লেহেঙ্গাটা পরল। ওর কয়েকজন কাজিন মিলে খুব সাদামাটা ভাবে সাজিয়ে দিল ওকে। যখন চাঁদনি সবার সাথে দোতলা থেকে ড্রয়িং রুমে নেমে আসিল, সিঁড়িতে থাকা অবস্থায় আধারের উচ্চস্বরে বলা কথাগুলো শুনেই থমকে গেল চাঁদনি। তুমি ভাবলে কি করে বাবা আমি ওই গাইয়া ভূতকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? নিজের মুখ আয়নায় দেখেছে ও। ওকে তো আমি আমার বেড পার্টনার হিসেবেও রাখবো না। এই জন্য বুঝি মিথ্যে বলে নিয়ে এসেছিলে আমাকে। আজই আমি ঢাকা ফিরে যাব, এক মুহূর্তও থাকবো না এ বাড়িতে। চাঁদনি টলমলে দৃষ্টিতে মাথা তুলে তাকালো বর বেশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির দিকে। বাবার কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসেছিল ও, তবে বাবার ভালো মেয়ে হতে গিয়ে সে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান সব খোয়া যাবে সেটা তো জানা ছিল না ওর। আধার শিকদার রাগে ফুঁসছে। সিঁড়ির উপর চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখতেই রাগটা আরো তরতরিয়ে বাড়ল ওর। সামনে বধূবেশে দাঁড়িয়ে থাকা শ্যামা রঙের মেয়েটাকে অসহ্য ঠেকছে তার নিকট। নিজের স্ট্যান্ডার্ডের ব্যাপারে বরাবরই কনসার্ন থাকা আধার শিকদার নাকি বিয়ে করবে অসপাড়া গায়ের এই কালো মেয়েটাকে? রুচিতে ধরবে ওর? প্রশ্নটা মাথায় চাড়া দিয়ে উঠতেই টলমলে চোখে তাকিয়ে থাকা চাঁদনির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো ও। ঝাঁঝালো স্বরে চিল্লিয়ে বলল, কালির ঘরের কালি, এত শখ আমাকে বিয়ে করার? নিজের মুখ আয়নায় দেখেছিস তুই? তোকে দেখলে বমি আসে আমার। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস? কথাটা ঠোঁট ফসকে বের করতে না করতেই ছেলেকে ধমকে উঠলেন অপূর্ব শিকদার। আধার যে সিনক্রেট শুরু করবে সেটা তিনি জানতেন। ছেলের অধপতন সম্পর্কে ভালোই ধারণা ছিল ওনার, কিন্তু চাঁদনিকে যে সবার সামনে এতটা হেনস্থা করবে সেটা তার ভাবনার বাইরে ছিল। রাগে গজগজ করতে করতে তিনি বললেন, এসব কি ড্রামা হচ্ছে আধার? চাঁদ মাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? একে তো তোমার বউ পালিয়েছে, দ্বিতীয়ত চাঁদনিকে অনেক কষ্টে রাজি করেছি আমরা।
তোমাকে বিয়ে করতে বাড়ির মান সম্মানের কথা ভেবে মেয়েটা নিজেকে বলে দিচ্ছে, আর তুমি তাকে কথা শোনাচ্ছ। চুপচাপ বিয়েটা করে নাও, খবরদার কোনো ধরনের নাটক করবে না। অগ্নি দৃষ্টিতে অপূর্ব শিকদারের দিকে তাকালো আধার, তত্ত্বস্বরে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক তো তোমরা সবাই করছো আমার সাথে। পেয়েছোটা কি আমাকে? তোমাদের হাতের পুতুল আমি? না, আমার কোনো লেভেল নেই যে যাকে তাকে ধরে এনে আমার উপর গছিয়ে দিচ্ছ তুমি। অপূর্ব শিকদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে চাইলেন। ইতিমধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু করে দিয়েছে সবাই। একে তো বাড়ির এক মেয়ে পালিয়েছে, অন্যদিকে বাড়ির অন্য মেয়েকে তাদেরই বাড়ির ছেলে যা তা বলে অপমান করছে। আগত অতিথিরা যে ইচ্ছে মতো তাদের পরিবার নিয়ে সমালোচনা করছে সেটা বুঝতে বাকি রইল না অপূর্ব শিকদারের। লজ্জায় মাথা হেট হলো তার। ছেলের দিকে তাকে উদ্গ্রীব স্বরে বললেন, এসব কি বলছো আদার? সবাই দেখছে, নিজের আচরণ সংযত করো। দেখুক সবাই, সবাইকে নিজেই দাওয়াত করে নিয়ে এসেছো আমার ধ্বংসযজ্ঞ দেখাতে। এখন যখন আমি উল্টো গান গাইছি, তোমার কেন গায়ে লাগছে? তুমি করলে আরাম আর আমি করলে হারাম। শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল আধার। চাঁদনি ছলছল দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার অসহায় চোখে তাকাতেই কপল বেয়ে টপ করে এক ফোঁটা অশ্রু গড়ল ওর। মাহারা মেয়েটার এহেন অবস্থা সহ্য হলো না ওনার। ছোটবেলা থেকে বুকের সাথে আগলে রেখে পুতুলের মতো বড় করেছেন তিনি চাঁদনিকে। সেই মেয়ের এত বিশ্রী অপমান বুকে কম্পন ধরালো। তিক্ত ঢোক গিলেন আকিব শিকদার। ফুঁসতে থাকা আধারের দিকে তাকিয়ে ভাঙা গলায় আওড়ালো, আধার, আমার মেয়েটাকে আর অপমান করো না, ওর কোনো দোষ নেই। আমাদের কথা রাখতে ও বিয়েতে রাজি হয়েছে, সব আমাদের দুই ভাইয়ের দোষ। প্লিজ ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। চাচার দিকে তাকাতেই আধারের দৃষ্টি নরম হলো। সেই শক্ত খোলস ধরে রাখা সম্ভব হলো না তার ওর পক্ষে। আকিব শিকদারের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখছো চাচু, সবাই কেমন করছে আমার সাথে। আমি বিয়েটা করতে চাইছি না, তবু জোর করছে আমাকে। তুমি বলো এটা ঠিক? প্লিজ বাবাকে মানা করো আমার সাথে এমন করতে। আমি বিয়ে করব না তোমার মেয়েকে। আকিব শিকদার মাথা নিচু করে দাঁড়ালেন। অথই জলে পড়েছেন তিনি। এদিকে মেয়ের কান্না ভেজা মুখ, মেয়েটার সম্মান, অন্যদিকে আধারের নাকচ। আজ যদি তার মেয়েটার বিয়ে ভেঙে যায় তবে যে গ্রামবাসী ওকে কথার ছবলে মেরে ফেলবে। এই সমাজ যে শুধু মেয়েদের দোষ দেখে। আধার বিয়ে ভেঙে দিলেও দোষ হবে চাঁদনির। সবাই চাঁদনিকে দুষবে, পেছনের কথার ছবলে পিষে মারবে, বলবে হয়তো চাঁদনির কোনো সমস্যা আছে। তাই তার বোন পালিয়ে যাওয়ার পর তার বোনের হবু বরের উপর গছিয়ে দিতে চাওয়া হয়েছিল ওকে। তবুও মেয়েটার বিয়ে হয়নি। বর তাকে বিয়ের আসরে ফেরে চলে গেছে, নয়তো তার মেয়েটাকে আবার গায়ের রং নিয়ে খোঁচা দিবে। এ খোঁচা তো ছোটবেলা থেকে কম পায়নি ও। মেয়েটা যদি সহ্য করতে না পেরে কিছু ঘটিয়ে বসে, তখন বুক ধক করে উঠল আকিব শিকদারের। পিতৃত্বের আঘাত আসতেই হৃদয়ে কাঁপন অচিরাত। বাবা হয়ে মেয়ের এই অবস্থা কি করে সহ্য করবেন তিনি? চাঁদনি পরনের লেহেঙ্গাটা দু হাত উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে সোজা নেমে এসে অপূর্ব শিকদারের মুখোমুখি দাঁড়ালো। চোখের পানি তর্জনী আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে ভেজা সরে বলল, আমায় ক্ষমা করে দিও বড় বাবা। এত অপমানের পর তোমার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সে ঠিকই বলেছে, আমার কোনো যোগ্যতা নেই তাকে বিয়ে করার। আমার মতো কালো একটি মেয়েকে তোমার সুদর্শন ছেলের পাশে মানাবে না। আই এম সরি, মাফ করে দিও। তোমার কথা রাখতে পারলাম না। চাঁদনা, কষ্ট পাস না তুই? ও তোকে বিয়ে না করে যাবে কই? একটু সময় দে আমাকে। অসহায় সুরে বললেন অপূর্ব শিকদার। চাঁদনির হৃদয়ে আঘাত হানলো কথাটা। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমি ফেলনা নই বড় বাবা। কালো হতে পারি কিন্তু আত্মসম্মান বোধ আমারও আছে। এতটাও নিচু হয়ে যায়নি যে কেউ বিয়ে করতে না চাইলে এভাবে তাকে জোর জবরদস্তি আমার সাথে বিয়ে বসাবে তুমি। বানের জলে ভেসে আসিনি আমি। চাঁদনির কান্নায় আকিব শিকদার অশ্রুসিক্ত চোখে তাকালো ওর দিকে। চাঁদনি ওনার দিকে ফিরে চাইলো, হেসকি তুলে ভেজা গলায় আওড়ালো, এতটা বোঝা হয়ে গেছি বাবা যে এভাবে বিদায় করতে চাইছো, তা অন্যের গলার কাটা বানিয়ে। সে তো আমাকে কয়েক সেকেন্ডের জন্যই সহ্য করতে পারছে না। পুরো জীবন কি করে কাটাবে আমার সাথে? আধার এক পলক চাঁদনির দিকে চাইলো, মনে মনে ভেংচি কাটলো ও। বিড়বিড় করে বলল, ঢং, আমার মতো ছেলে তুই 7 বার জন্ম নিলেও পাবি না। বিয়ে করার জন্য তরপাচ্ছে, তবুও মেয়ের নাটক দেখো। দয়ার মূর্তিকে তো সবার সামনে মহান সাজতে হবে। আধারের মা বর্ষা বেগম এগিয়ে এসে দু হাতের আঁচলে নিলেন চাঁদনিকে। চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন।
চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে। বিরক্তির শ্বাস ফেললো আধার, মুখ দিয়ে বর্গীয় শব্দ করে গম্ভীর স্বরে আওড়ালো, তোমাদের নাটক শেষ হলে বলো আমাকে, আমি বরং যাই। বিরক্ত লাগছে আমার, আজকেই ঢাকা ফিরে যাব আমি। তুই এখনো আমার কথা রাখবি না আধার? আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? অপূর্ব শিকদারের কথায় ফের ওনার দিকে ফিরে চাইল আধার। ফিচেল হেসে তাচ্ছিল্যের সুরে বলে, যার কাছে আমার কোনো মূল্য নেই তার কথা আমি কেন ভাবতে যাব? বলেই সামনে হাঁটা দিল আধার। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টি নিবদ্ধ করলেন ছেলের পানে। চক্ষু দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসলো তার। বুকের টনটনে ব্যথা নিমিষেই ছড়িয়ে পড়ল পুরো শরীরে। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পা দুটো কাঁপতে শুরু করলো। বুকে হাত দিয়ে চোখ মুখ খিচে বসে পড়লেন অপূর্ব শিকদার। চাঁদনি দেখতেই ছুটে এলো তার কাছে, হাঁটু মুড়ে বসে ধরলো ওনাকে। একে একে সবাই ছুটে এলো ওনার কাছে। সবার চিৎকার চেঁচামেচিতে আধারের পা থেমে যায়। পিছনে ফিরে চাইল ও, দেখলো অপূর্ব শিকদার মেঝেতে লুটিয়ে পড়েছেন। আধারের হৃৎপিণ্ড ছলকে উঠে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ছুটে এলো ও, সবাইকে সরিয়ে অপূর্ব শিকদারের মাথাটা নিজের কোলে নিল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গালে হাত ঘষে বলল, বাবা, বাবা কি হয়েছে তোমার? অপূর্ব শিকদারের চোখ উল্টে আসে। আধারের বুক ধক করে উঠল। কণ্ঠ স্মৃত তুলে চেঁচিয়ে বলল, কেউ ডক্টর ডাকো না। বাবা, বাবা। আমার চাঁদমাকে বিয়ে করবি না তুই? এভাবে বিয়ের আসর ফেলে চলে গেলে যে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অনেক কষ্টে টেনে টেনে বললেন অপূর্ব শিকদার। আধারের হৃৎপিণ্ড তখন তড়িৎ বেগে লাফাচ্ছে। একাধারে বাবা বাবা করে ডেকে যাচ্ছে ও। অপূর্ব শিকদার বহু কষ্টে আবার প্রশ্ন ছুলেন ছেলের উদ্দেশ্যে। আধার চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। অপূর্ব শিকদারের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, চুপ করো বাবা, প্লিজ চুপ করো। হাইপার হয়ে যাচ্ছ তুমি। আগে বল, তুই বিয়ে করবি কিনা? অকুল পাথরে পড়ল আধার। আশেপাশে অসহায় দৃষ্টি বুলিয়ে আবার চিৎকার করে বলল, ডক্টর আসছে না কেন এখনো? আমার প্রশ্নের উত্তর দে, নয়তো আমিও মরে শান্তি পাবো না। আহাজারি করে বললেন অপূর্ব শিকদার। চোখ দুটো কয়েকক্ষণ বন্ধ করে মেলল আধার। নিজের বাবার আহাজারি সহ্য হলো না ওর। পলক ঝাপটে হড়বড় করে বলল, করব বিয়ে, তুমি যাকে বলবে তাকেই বিয়ে করব। ডক্টর এসে অপূর্ব শিকদারের চেক আপ করে গেছেন। জানিয়ে গেছে অতিরিক্ত টেনশন সহ্য করতে পারেননি। আগে থেকেই যেহেতু ওনার হার্টে প্রবলেম ছিল, তাই অতিরিক্ত হাইপার হওয়ায় ওনার জন্য ভালো না। ভাগ্যকর্মে আজ তিনি বেঁচে গেছেন, এতটা আঘাত হয়নি। তবে ওনাকে যাতে সর্বদা চিন্তামুক্ত রাখা হয়। অনেকটা সময় কেটে গেছে। অপূর্ব শিকদারের এখন খানিকটা ভালো লাগছে। আধার এখনো জড়িয়ে ধরে বসে আছে তাকে। ভয়ে আতঙ্কে ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। পরিবারের সবাই আগত অতিথিরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে তাকে। অপূর্ব শিকদার পিটপিট করে চোখ খুললেন। সোফার উপর থেকে ভারী মাথাটা তোলার চেষ্টা করলেন। আধারের খেয়ালে আসতেই অশান্ত হয়ে উঠল ও। তড়িঘড়ি করে বলল, বাবা, ঠিক লাগছে তোমার? তুই বলছিস চাঁদমাকে বিয়ে করবি, এখন তোর কথা রাখার পালা। নিম্ন স্বরে বললেন অপূর্ব শিকদার। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো। ব্যাক স্বরে বলল, উফ, এই এক কথা কতবার বলবা? যতক্ষণ না বিয়ে করতে বসবি ততক্ষণ কথার খেলাপ করবি না আধার, নয়তো আমার মরা মুখ দেখবি তুই। বাবা। চিল্লিয়ে উঠল আধার। মুখ ছোট করে বসলেন অপূর্ব শিকদার। আধার এক পলক তাকালো ভয়ে জুবুথুবু হয়ে আকিব শিকদারের পাশে দাঁড়িয়ে থাকা চাঁদনির দিকে। নাকটা শিকিয়ে তুলে এগিয়ে গেল ও। শক্ত করে চাঁদনির হাত আঁকড়ে ধরে ট্রলি ব্যাগের ন্যায় টেনে নিয়ে গেল ওকে স্টেজের দিকে। টেনে হিস্ট্রে স্টেজে তুলে ছুঁড়ে মারল ওকে সোফার উপর। গলা উঁচিয়ে ডাকলো কাজী সাহেবকে। ডাক শুনতেই কাজী সাহেব দ্রুত পায়ে উঠলেন স্টেজে। আধার প্রধান্বিত স্বরে গলার স্বর উঁচিয়ে বলল, এক্ষুনি বিয়ে পড়ান কাজী সাহেব, এই মুহূর্তেই বিয়েটা হবে। আমি তোমাকে বিয়ে করব না দাদা ভাই। চাঁদনির কান্না ভেজা কণ্ঠ কানে বাজতেই পেছন ফিরে তাকালো আধার। ভ্রু কুঁচকে বলল, কি বললি? আমি তোমাকে বিয়ে করব না, কেন করবি না? কারণ তুমি আমাকে না পারতে বিয়ে করছো, মন থেকে করছো না। ব্যঙ্গ করে বিকট শব্দে হাসলো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। ওর মতো কালো মেয়েকে বিয়ে করার শোকে কি ছেলেটা পাগল হয়ে গেছে? নয়তো যে ছেলে এতটা সময় রেগে আগুন হয়েছিল, সে ছেলে এখন গা কাঁপিয়ে হাসছে। অনেক কষ্টে নিজের হাসি থামালো আধার। চাঁদনির অবাক দৃষ্টির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? ওই যে প্রথমে রিজেক্ট করেছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস, কিন্তু তোর তো সেই ক্ষমতা নেই রে।
আমাকে রিজেক্ট করার। নিজের মুখ আয়নায় দেখ, নিজের অবস্থান জেনে তারপর আমার পাঙ্গা নিতে আসবি। আমাকে যে বিয়ে করছিস পারছিস সেটা তোর সাত কপালের ভাগ্য। নেহাত বাবার এই অবস্থা, তাই বিয়ে করতে বাধ্য হচ্ছি তোকে, নয়তো আমাদের বাড়ির ড্রাইভারটাও তোকে বিয়ে করতে রাজি হবে না, কারণ তার গায়ের রং তোর চেয়ে 10 গুণ উজ্জ্বল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো চাঁদনি। ভেজা চটপটে গাল দুটো নিমিষেই লজ্জায় অপমানে লাল হয়ে উঠল। প্রতি উত্তর করতে ভুলে বসলো ও। আধার ফের তাগাদা দিয়ে বলল, কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। চাঁদনি নাকচ করার সময়টুকু পেল না। আধারের বিশ্রী অপমানে সেই ইচ্ছা বা শক্তি দুটোই হারিয়ে গেল ওর। একে একে স্টেজে এগিয়ে আসলো সবাই। আধারকে হতভম্ব করে দিয়ে এতক্ষণ চোখ দুটো টেনে খুলতে না পারা অপূর্ব শিকদারও দিব্যি হেঁটে এলেন। আধার আশ্চর্যিত দৃষ্টিতে ভঙ্গুর পাথর হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। অপূর্ব শিকদার আসতেই তাগাদা দিলেন জলদি বিয়ে পড়ানোর জন্য। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা আধারের দিকে চোখ পড়তেই আমতা করে হাসলেন তিনি। আধারের মেজাজ সপ্তমে চলল। অপূর্ব শিকদারের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চিবিচিবি বলল, বাহ, সুস্থ হয়ে গেছো এত জলদি। আমি তো ভেবেছিলাম কয়েকদিন বিছানা ছেড়েই উঠতে পারবে না। সব দয়ালের ইচ্ছে। দু হাত উপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বললেন অপূর্ব শিকদার। প্রধান্বিত আখিতে তাকিয়ে থাকলো আধার। শানিত স্বরে বলল, ভাবছি তোমাকে ঢালিউডে ভিলেন চরিত্রে ভর্তি করিয়ে দিব। ওই যে নায়িকার বাপ চৌধুরী সাহেব থাকে না, সে চরিত্রে। নাটক তো দেখি ভালোই পারো। দাঁত দেখিয়ে হাসলেন তিনি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আধারকে কবুল বলতে বললেই সেকেন্ডে গড়গড়িয়ে 3 কবুল বলে দিল সে। এবার কাজী সাহেব কোণে তথা চাঁদনিকে কবুল বলতে বললেন। চাঁদনি এক পলক আকিব শিকদারের দিকে তাকালো। আকিব শিকদার অপরাধী দৃষ্টিতে তাকালেন ওর দিকে। চাঁদনি মনে মনে নিজের মৃত মাকে স্মরণ করলো। তবে সে সময়টুকু ধৈর্য ধরতে পারল না আধার। দৃষ্টি নত করে রাখা চাঁদনির দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, কিরে, তুই আবার অ্যাটিচিউড দেখাচ্ছিস? কবুল বলতে এত সময় লাগে? আধারের বাসখাই কণ্ঠে ভয়ের চোটে ধরফরিয়ে কবুল বলল চাঁদনি। 3 কবুল বলতেই আধার উঠে দাঁড়ালো। কোনো দিক না তাকিয়ে সোজা স্টেজ ছেড়ে চলে গেল। পেছনে রেখে গেল নিস্তব্ধ হয়ে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে। সাথে লাল লেহেঙ্গা পরিহিত একটি মেয়ে নববধূ, যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে এই জায়গাটিতে এসেছিল। আধারের নামে কবুল বলেছিল। তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাওয়ার দায়ভার কি হনহনিয়ে চলে যাওয়া পুরুষটি নেবে? কক্ষের অবস্থা বেহাল। সুনামি বয়ে গেছে যেন। দরজার সাথে পিঠ ঠেকিয়ে সেটিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি। ভয়ে বুক কাঁপছে। একটু আগে ওর কাজিনরা মিলে আধারের কক্ষে ঢুকিয়ে দিয়েছে ওকে। তবে কক্ষের অবস্থা কেমন তা বর্ণনার বাকি রাখে না। ড্রেসিং টেবিলের কাজ ভেঙে ফুলদানির ভাঙ্গা টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। ছেঁড়া কুসুমের তুলো মেঝেতে বেছানো। কারো আগ্রাসী ভয়ঙ্কর রাগ যে সুন্দর কক্ষটার উপর দিয়ে বয়ে গেছে তা অনুভব করতেই শিরদাঁড়ার শীতলতা বয়ে গেল চাঁদনির। সুন্দর কক্ষটি বিধ্বস্ত রূপে পরিণত হয়েছে যেন। কক্ষের যে অবস্থা হয়েছে, এইটুকু পর যে চাঁদনির এই অবস্থা হবে না তার কি গ্যারান্টি? কক্ষের মালিকের নিজের পছন্দের কক্ষের এই অবস্থা করতে পারলে তাহলে ওর মতো অপছন্দের কি হাল করবে? ব্যালকনি থেকে কথার শব্দ ভেসে আসছে। চাঁদনি বুঝলো আধার ওখানে আছে। তবুও এসব ভাঙ্গা জিনিস মারিয়ে সামনে যাওয়ার সাহস হলো না ওর। আধারের কথা থেমে গেছে। গটগট পায়ে কক্ষে ঢুকছে ও। চাঁদনির হৃৎপিণ্ড ধুকপুকানি চূড়ান্ত হলো। বাইরে থেকে শোনা যাচ্ছে ওর হৃৎপিণ্ড লাফানোর শব্দ। আধার কক্ষে আসতেই ওকে দেখে থেমে গেল। হাতে মোবাইল ধরা। চাঁদনিকে দেখতেই মোবাইলটা ছুঁড়ে মারলো বিছানার উপর। দ্রুত পায়ে চাঁদনির কাছে এগিয়ে এলো আধার। চাঁদনির বাহু আঁকড়ে ধরে ঠাস করে দেওয়ালের সঙ্গে বাড়ি খাওয়ালো। চাঁদনির মনে হলো ওর মেরুদণ্ড হয়তো মরমর করে ভেঙে গেছে। আধার গলা চেপে ধরলো ওর। হিসিয়ে বলল, বেয়াদব, এত শখ আমাকে বিয়ে করার? আমাকে পেয়েছিলি গলায় ঝুলতে? যে গায়ের রং আর কেউ বিয়ে করতো না তো তোকে, তাই পরিবারের সবাই মিলে আবার উপরই গছিয়ে দিয়েছে। চাঁদনির শ্বাস বন্ধ হয়ে এলো। চোখ দুটো উল্টে আসলেও টু শব্দ করলো না ও। ছেড়ে দেওয়ার আকুতিও জানলো না। চাঁদনির অবস্থা দেখে আধার নিজেই ছেড়ে দিল ওকে। কাশতে কাশতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে গেল চাঁদনি। 2 আঙ্গুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করলো আধার। শক্ত গলায় বলল, অর্পিতা কোথায়? কার সাথে ভেগেছে ও? মেজমা বলল তুই সাহায্য করেছিস ওকে। এটা কি সত্যি? উত্তর দে। যদি এটা সত্যি হয়
তোকে জিন্দা কবরে পুঁতবো আমি? এসব আগে থেকেই প্ল্যান ছিল তোর, তাই না? অর্পিতাকে পালাতে সাহায্য করে আমার সাথে বিয়ে করতে বসেছিস, জানতিস আর কারো রুচিতে ধরবে না তোকে, তাই ছলাকলা করে আমাকে বিয়ে করার জন্য বড়দের টোপ হিসেবে ব্যবহার করলি। চাঁদনি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আধার এক দৃষ্টিতে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটার অবস্থা দেখে এইটুকু কষ্ট হচ্ছে না ওর, উল্টো পৈশাচিক আনন্দ হচ্ছে বুকের ভেতর। আর একটু কষ্ট দিতে পারলে ভালো লাগতো। আধারের এসব ভাবনার মাঝেই আচমকা উঠে বুকের উপর দু হাতে ধাক্কা বসালো চাঁদনি। দু পা দূরে সরল আধার। অবাক হতেও ভুলে গেল যেন ও। একাধারে ফুঁসছে চাঁদনি, চোখ দুটো লাল হয়ে আছে, সাথে কোটরে অশ্রু উপস্থিত। কাঁপতে কাঁপতে বলল, নিজেকে কি মনে করেছো তুমি? সুন্দর একটা চেহারা আছে বলে যাই নয় তাই বলবে আমাকে? হ্যাঁ, আমি কালো, মানছি মানছি, দোষ করেছি আমি কালো হয়ে জন্ম নিয়ে। এই সমাজে কালোদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের সব দোষ মাথা পেতে নিলাম, কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার। বড় বাবা হাত জোর করে অনুরোধ করেছে আমাকে, তার কথা ফেলতে পারিনি আমি। বড় অন্যায় করে ফেলেছি মানছি, কিন্তু কিন্তু তুমি কেন বিয়ে করলে? প্রথমে তো চলেই যাচ্ছিলে, যাওনি কেন? থেকে গিয়ে বিয়ে করলে কেন? সারা জীবন খোটা দিতে? তুমি ছেলে হয়ে নিজের পরিবারের মানুষগুলোকে মানতে পারোনি, আমি মেয়ে হয়ে কি করে পারতাম? অর্পিতা আপুর সাথে আমার কেমন সম্পর্ক সেটাও জানো তুমি। সে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ আমার থেকেই কিনা সাহায্য নেবে, সেটা সবাই বিশ্বাসও করছে। অপবাদ দেওয়ার বেলায় সব কটা ওস্তাদ। হাহ, সবাই পেয়েছো নাকি আমাকে? যার যা ইচ্ছে তাই সবার কথা মুখ বুঝে সহ্য করতে হবে? আমার কোনো ইমোশন নেই, আমি মানুষ না? পুতুলের মতো নাচাচ্ছ কেন সবাই মিলে? চোখ মুখ লাল হয়ে গেছে চাঁদনির, চোখের কাজল লেপটে বিশ্রী অবস্থা হয়ে গেছে। আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার কোনো কথাই প্রভাব ফেলতে পারলো না ওর উপর। অহংকারে বুত আধার চাঁদনির কষ্ট একাংশ অনুভব করতে পারলো না, শুধু গম্ভীর গলায় বলল, এসব সেন্টি মার্কা কথা তুই নিজের কাছেই রাখ। তোকে কে কি বলে, কেন বলে, এসব আমার ভাবার বিষয় না। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। আমি তোকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। স্ত্রী হওয়ার চেষ্টা করিসও না। তোমার স্ত্রী হতে বয়েই গেছে আমার। নেহাত বড় বাবা তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছিল আমাকে। যে মানুষটার কাছে ছোট থেকে বড় হয়েছি তার কথা ফেলতে পারিনি, নয়তো আমার বাপ জ্যাঠার কাছে কম টাকা নেই একটা রাজপুত্রের মতো স্বামী পেতে বেশি কসরত পোহাতে হতো না আমাকে। টাকা দিয়ে স্বামী কিনতি? কিনতাম, তাতে তোমার সমস্যা? সে তো তোর সাথে টাকার জন্য থাকতো, তোকে ভালোবাসতো না। কিনতাম, তাতে তোমার সমস্যা? এখনো বা কি ভালোবাসা পেয়ে উল্টে যাচ্ছি বলো? নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। দীর্ঘ শ্বাস ফেলে বলল, এই রুমে থাকবি? সবাই ঠেলে ঠুলে এখানে পাঠিয়ে দিয়েছে, মেনে না নাও বিয়ে তো করেছো। নিজের ভাগ না দিলেও তোমার জিনিসের ভাগ দিতে হবে। না দিলে কি করবি? মামলা ঠুকবো। কিসের? নারী নির্যাতনের। ডরাই না তোকে, আমাকে এতটাও আন্ডার এস্টিমেট করিস না। পুলিশের ডান্ডার বাড়ি পড়লেই ডরাবা। আধার ছোট ছোট চোখে তাকিয়ে থাকলো। কুটুলি হাসলো চাঁদনি। সামনে দাঁড়ানো আধারকে উপেক্ষা করে কাছ থেকে সাবধানে পা ফেলে বেড সাইডে গেল। ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিছানার উপরে গিয়ে বসলো আধার। ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকিয়ে গালি ছুড়ল কয়েকটা। লেহেঙ্গা বদলে একটা বাদামি রঙের সুতির 3 পিস পরে আসলো চাঁদনি। আধার তখনও বিরস ভঙ্গিতে বেডের উপরে বসেছিল। চাঁদনি দাঁড়িয়ে থাকলো, হাত কষলে নিজের অস্তিত্ব জানান দিল। আধারের দিকে তাকিয়ে আইঠাই করে বলল, আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চাই শুয়ে পড়। আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? তোর প্যানপ্যানানি বিরক্ত লাগছে আমার। মুখ বাঁকালো চাঁদনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটলো। পরক্ষণেই ধপ করে শুয়ে পড়লো বিছানার এক পাশে। আধার এক পলক চাইলো ওর দিকে, ভ্রুকুচকে বলল, এখানে শুবি তুই? তুমিই তো বললে যে এখানে মন চায় শুতে। তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না আমি। তাহলে মেঝেতে শুয়ে পড়ো, বিছানার নরম বেড ছাড়া ঘুমোতে পারি না। ব্যাড নাইট। তোমার সাথে কোনো রাত গুড হবে বলে মনে হয় না। হামি তুলে বলল চাঁদনি। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। চাঁদনি ভেংসি কেটে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেললো আধার। চাঁদনির থেকে এক হাত দূরত্ব রেখে বিছানার এক সাইডে শুয়ে পড়ল। আবার উঠে বসে ব্যালকনিতে চলে গেল। আজ খুব বিশ্রীভাবে ইগো হার্ট করছে অর্পিতা।
আধার যে ওকে খুব ভালোবাসতো এমন না, পছন্দ করত, সুন্দর ছিল মেয়েটা, নিজেই আধারের সাথে চিপকে থাকতো সবসময়, অপছন্দ করার কোনো কিছু ছিল না। আর আধার বরাবরই সুন্দরের পূজারী, কিন্তু আজ খুব রাগ হচ্ছে ওর অর্পিতার উপর। বিয়ে না করলে আগেই বলে দিত, বা বিয়ের আগে লাঙ্গের সাথে পালিয়ে যেত। অর্পিতা ওর সাথে চিপকে থাকতো দেখে সবাই ভেবেছিল অর্পিতা ওকে ভালোবাসে। আধার নিজেও এমনটাই কল্পনা করেছিল। কেউ যে ওকে রিজেক্ট করতে পারে আধার সেটা বিশ্বাস করতে পারে না। নিজের উপর খুব কনফিডেন্স ওর, কিন্তু অর্পিতা ওকে বিয়ে না করার জন্য পালিয়ে গেল। এর চেয়ে বড় রিজেক্ট আর হয় না, হতে পারে না। যে ইনভিজিবল থাপ্পড়টা মেয়েটা মারল ওকে, তা সুদে আসলে ফেরত দেবে ও। আধারের আফসোস নেই অর্পিতার পালানোতে। এমন হাজারটা সুন্দরীকে ও নিজের পেছনে পাগল বানিয়ে ঘোরাতে পারে, বাট ওই মেয়ের জন্য অমন আমাবস্যার মতো কালীকে বিয়ে করতে হলো ওর। বাপ চাচা কি ভেবে যে অমন কায়লানির নাম চাঁদনি রেখেছিল কে জানে। বন্ধু মহলে আর মুখ দেখানোর অবস্থা নেই ওর। এই বউ নিয়ে তো আধার ওদের সামনে যেতেই পারবে না। মূলত আফসোসটা এখানেই। আজ রাতে আর ঘুম আসবে বলে মনে হয় না। জীবনটা এত কঠিন না হলেও পারত। বর্ষা বেগম কিচেনের সবকিছু গুছিয়ে মাত্রই সোফায় এসে বসলেন। এখনো কয়েকজন কাছের আত্মীয় থেকে গেছে তাদের বাড়িতে। তাদের জন্য রান্নাবান্না, খাওয়া দাওয়া, পাট চুকাতে আজ অনেকটা দেরি হয়ে গেছে। বর্ষা বেগম সোফায় গা এলিয়ে দিয়ে বসলেন। রাফিয়া বেগম একটু আগেই ঝেড়ে গেছে তাকে। রাফিয়া বেগম আধারের দাদি, বড়ই জালিম ধাঁচের একটা মহিলা। মানুষকে কথা শুনিয়ে বড্ড তৃপ্তি পান। আজ সে মানুষটা যদি বর্ষা বেগম হয় তাহলে তো আর কথাই নেই। অথচ বাড়ির আরেক বউ মহারানীর মতো কক্ষে খিল দিয়ে বসে আছে। কি এক মেয়ে পালালো তার, শোকে শেষ নেই। কিন্তু শোকটা বেশি হওয়ার কথা ছিল বর্ষা বেগমের, কিন্তু বাড়িতে কামলা খাটতে গিয়ে শোক পালন করার ফুসরুত কই তার। না, চাঁদনিকে তিনি ভালোবাসে না এমন না। মামরা মেয়েটাকে বাড়ির সব ছেলে মেয়েদের চেয়ে একটু বেশি আদর করতেন তিনি। সুন্দর ব্যবহারের জন্য পছন্দও করতেন খুব, কিন্তু সেটা ছেলের বউ হিসেবে না। তার সুদর্শন ছেলেটার বউ কিনা অমন শ্যাম রঙের। এ দুঃখ কাকে বোঝাবেন তিনি? মা হিসেবে অমত করার অধিকারটুকু তার ছিল না। আগেই জানতেন কেউ তার কথা আমলে নিবে না। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন সব বিষয়ে চুপ থাকেন তিনি। তাই তো বড় যা হওয়া সত্ত্বেও মেজো জায়ের হুম্বিতুম্বি সহ্য করতে হয় তাকে। তার মেয়ে পালিয়েছে, শুধুমাত্র ওই মেয়ের জন্য ওনার ছেলেকে একটা কালো মেয়েকে বিয়ে করতে হয়েছে। কথায় সে নত হয়ে থাকবে, উল্টো তাকে এসে বাস দিচ্ছে। বর্ষা বেগম বিষণ্ণ হয়ে বসে থাকেন। মনটা খারাপ হয়ে গেছে তার। প্রত্যেক মাই মনে মনে দোয়া করে তার ছেলের বউ খুব সুন্দরী ফর্সা হবে। উনিও তার ব্যতিক্রম নন। চাঁদনির দরজাল শাশুড়ি তিনি কখনোই হবেন না, এসব তার ধাঁচে না। তিনি মেয়েটাকে ভালোবাসেন, কিন্তু মন থেকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন না কখনোই। অন্ধকার কামরায় অপূর্ব শিকদার আর আকিব শিকদার সামনাসামনি বসে আছে। দুজনের মুখেই অনামিশা। অপূর্ব শিকদার যদিও মনে মনে ভীষণ খুশি অবশেষে বিয়েটা হওয়াতে, কিন্তু ছোট ভাইয়ের কালো মুখ দেখে সে খুশি আর বেশিক্ষণ টেকেইনি তার। মন খারাপ তোর? ঘাড় উঁচিয়ে চাইলেন আকিব শিকদার। অপূর্ব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেললেন আকিব শিকদার। বিষম্য স্বরে বললেন, নিজেকে বড়ই ব্যর্থ হওয়া বলে মনে হচ্ছে ভাইয়া। মেয়ের এত অপমানের পরও প্রতিবাদ করতে পারেনি। তার সাথে বিয়ে দিয়েছি যে আমার মেয়েটাকে এভাবে ভরা আসলেই যা নয় তাই বলেছে। আমি রাগ করিনি আধারের উপর, ওর রাগ জায়েজ, কিন্তু তাই বলে আমার মেয়েটাকে অপমান করবে? শুধু তোমার কথা রাখতে চাঁদনির সাথে এত বড় অন্যায় করেছি আমি। অপূর্ব শিকদার তিক্ত ঢোক গিলেন। কাতর স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, তুই তো জানিস অনেক আশা নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছিলাম ওকে। ভেবেছিলাম ও গ্রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ওর মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে না, কিন্তু ছেলেটা যে এভাবে নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে, তা তো ঘুণাক্ষরেও টের পাইনি। শহরে গিয়ে নেশায় নারী সঙ্গে আসক্ত হয়েছে। মেধা শুধু পড়ালেখায় না, অন্য কত জায়গায় যে খরচ করেছে তা আমার মুখে উচ্চারণ করতেও পারছে। জানি আমি চাঁদ মায়ের সঙ্গে অপরাধ করেছি, দোষ করেছে অর্পিতা আর আধার, অথচ শাস্তি পেল আমার নিরীহ মেয়েটা। কিন্তু আমি জানি আকিব চাঁদনি ছাড়া আমার আধারের জন্য আর কেউ পারফেক্ট হতো না। আমি আধারের জন্য চাঁদনিকেই পছন্দ করেছিলাম, কিন্তু অর্পিতার সাথে ওর সম্পর্ক জানার পর সিদ্ধান্ত থেকে সরে আসি। কিন্তু কাল যখন নিজের ইচ্ছে পূরণ করার একটা সুযোগ পেলাম,
আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি। এছাড়া যে আমার ছেলেটাকে কেউ সুপথে ফিরিয়ে আনতে পারতো না। আধার আমার হাতের বাইরে চলে গেছে রে রাকিব। একমাত্র চাঁদ না পারে ওকে শুধরাতে। তোমার মনে হয় চাঁদ এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? আমার মেয়েটা এখনো অনেক ছোট ভাইজান। সংসারে কি বুঝবে ও? নিজেকে তো সামলাতে পারে না ও। একটা আস্ত ঘর, একটা বরকে কি করে সামলাবে ও? মনে হয় কি বলছিস রে? আমার বিশ্বাস আমার চাঁদ মা পারবে। তুই জানিস না আধার ওকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে। ওর জন্য হলেও নিজেকে শুদ্ধ করার চেষ্টা করবে আধার, দেখিস। ছোট বোন হিসেবে আদর করতো, সেটাকে ভালোবাসার নাম দিও না। যদিও তুমি সেটা ধরে বসে থাকো, তবুও এখন আর সে ভালোবাসা অবশিষ্ট নেই ভাই। অনেক বছর কেটে গেছে। ঢাকা যাওয়ার পর আদার কতটা বদলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ও তো চাঁদনিকে সহ্য করতে পারছে না। ভালোবাসলে বুঝি এভাবে অপমান করতো? প্রিয় মানুষকে এভাবে অপমান করা যায়? আমার অনেক ভয় লাগছে ভাইয়া। শুধু তোমার কথা রাখতে আমি আমার মেয়েটাকে বলি দিয়েছি। ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপূর্ব শিকদার অনেকটা সময় কেমন করে যেন তাকিয়ে থাকলেন, বড় করে শ্বাস ফেলে বললেন, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না আকিব। আমার বিশ্বাস আমার ছেলেটা বুঝতে পারবে। এখন রেগে আছে তাই এমন করছে। একটু বিশ্বাস রাখ আমার উপর, আমার চাঁদ মায়ের উপর। আমি কোনো আসতে দেব না। আমাকে ক্ষমা করে দিস তুই। আকিব শিকদার বিরস্বরে বললেন, আমি ক্ষমা করার কেউ নই ভাইয়া। যার প্রতি এত অন্যায় করেছি সে মেয়েটাই কোনো অভিযোগ রাখলো না। বিয়ের পর একটা শব্দ কথা বলেনি আমার সাথে। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। চাঁদনি এক দৃষ্টিতে চেয়ে আছে ঘুমন্ত আধারের দিকে। মেয়েটার ঘুম ভেঙেছে একটু আগে। আধারের ফর্সা মুখের দিকে তাকে হিংসা হয় চাঁদনির। সুদর্শন স্বামী ওর। সকালের স্নিগ্ধ কোমল রোদ্দুর মুখের উপর পড়ছে। একটা সূর্যমুখী ফুলের ন্যায় লাগছে ওকে। চাঁদনি অপলক তাকিয়ে থাকলো। কালকের কথা মনে পড়তে বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আধার নড়ে চড়ে উঠতেই দৃষ্টি ফিরিয়ে ততস্থ হয়ে দাঁড়ালো চাঁদনি। তড়িঘড়ি করে গিয়ে বসলো কাউচের উপর। বুক ধকপক করছে। ছেলেটা ঘুম ভেঙে ওকে ছ্যাবরা মতো তাকিয়ে থাকতে দেখলে কি যে ভাবতো চাঁদনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আধারের ঘুম ভাঙতেই দেখলো চাঁদনি বসে আছে সোফার উপর মাথা নিচু করে। আধার ঘুমু ঘুমু দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার ওভাবে বসে থাকার সায়েন্স বুঝতে পারলো না, এত ঘাটালো না ওকে। মেঝেতে পা রাখতেই চোখ মুখ কুঁচকে ফেললো ও। খেয়াল না করে কাচের টুকরোতে পা দিয়ে ফেলেছে। বুড়ো আঙ্গুল কেটেছে, রক্ত ঝরছে সেখান থেকে। কাজ নিজের জায়গায় ছিল। আধার গিয়ে পা কেটেছে সেখানে। এখানে তো কাজের কোনো দোষ নেই। দীর্ঘশ্বাস ফেললো আধার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে গেল কোনো মতে। মাথা নিচু করে থাকলেও চাঁদনি পরোক্ষ করলো সবকিছু। মৃদু খারাপ লাগা কাজ করলো মনে। ইস, একটু দেখে হাঁটবে না ছেলেটা? ওয়াশরুম থেকে বেরোতেই আধার দেখলো চাঁদনি নেই কক্ষে। হয়তো নিচে গেছে মেয়েটা। সিঁড়ি বেয়ে গটগটিয়ে নিচে নামলো আধার। ডাইনিং এ আসতেই শোনা গেল বর্ষা বেগমের কণ্ঠ। রাফিয়া বেগমের কক্ষের দরজা ধাক্কাচ্ছেন তিনি। রাফিয়া বেগম আধারের দাদি। কাল থেকে বৃদ্ধা দরজায় খিল দিয়ে কক্ষে বসে আছে। ছেলেদের উপর বেজায় চটে আছেন তিনি। আসলে তিনি চাননি চাঁদনির সাথে আধারের বিয়ে হোক। তার অমন সুদর্শন নাতির সাথে কালো অপয়া মেয়েটাকে কোনো দিক দিয়ে মানাবে না। এই নিয়ে পুরোপুরি বিয়ের বিপক্ষে ছিলেন তিনি। ছেলেদের প্রস্তাব নাকচ করে তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ছেলেরা তার কথা আমলে নেননি। সেই নিয়েই ভীষণ ক্ষেপে আছে বৃদ্ধা। চাঁদনিকে রাফিয়া বেগম ছোটবেলা থেকেই ভীষণ অপছন্দ করতেন। একমাত্র কারণ গায়ের রং। চাঁদনির মা রুবাইয়া বেগম যখন গর্ভবতী ছিলেন তখন তিনি ভেবেছিলেন ছেলে হবে, আধারের মতো আরেকটা নাতি হবে তার, কিন্তু হলো নাতনি। তার উপর মেয়েটার অর্পিতার মতো দুধে আলতা গায়ের রং না, শ্যামা কালো ত্বকের ভিড়ে মেয়েটার মায়াবী মুখ চোখে পড়ল না তার। মেয়ে হতে হবে রূপসী অপরূপা, নয়তো কিসের মেয়ে? কালো মেয়েদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই সুন্দর পৃথিবীতে অমন কালোদের বেঁচে থাকার দরকার কি? এমনিতেই তার মেয়ে পছন্দ না, তার উপর কালো মেয়ে তো একেবারেই না। তাই আধার আর অর্পিতা তার চোখের মনি হলেও চাঁদনি ছিল চোখের বালি। বর্ষা বেগম দরজায় ধাক্কা দিয়ে বারবার বেরোতে বলছেন তাকে। তার কক্ষটার নিচতলায়। বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল আধার। চেয়ারের উপরে বসে একাধারে খেয়ে যাচ্ছে চাঁদনি। আশেপাশে কি হচ্ছে তাতে মেয়েটার কিঞ্চিত ভ্রুক্ষেপ নেই বললেই চলে। অন্য চেয়ারে জবা বেগম বসা। ওনারও এসব নাটক নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দুদিন পরপরই রাফিয়া বেগম এসব নাটক করে থাকেন।
নতুন কিছু না। কাল রাতে মেয়ের টেনশনে কিছু খায়নি সে। সকালে উঠে তার পেট তাকে জানান দিল খিদের কষ্ট মেয়ে পালিয়ে যাওয়ার কষ্টের চাইতেও অনেক গুণে বেশি। আধার গটগটিয়ে এগিয়ে গেল রাফিয়া বেগমের কক্ষের সামনে। সে যাওয়ার পর পর আকিব আর অপূর্ব শিকদারও এলেন। একটু পর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। আধার দরজায় বাড়ি দিল কয়েকটা, দাদিমা দাদিমা বলে ডাকলো কয়েকবার। নাতির কথা ফেললেন না রাফিয়া বেগম। খট করে দরজা খুললেন। আধারের চিন্তিত মুখ দেখে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। বিলাপ করে বললেন, এই বাড়িতে আমার কোনো দাম নাই রে দাদু ভাই। কেউ আমারে মানুষ বললা মনে করে না। গতকাল থেকে দরজা বন্ধ করে বইসা আছি, কেউ একবারের লেগেও ডাকাডাকি করলো না পর্যন্ত। এই ফোরামুখীকে বিয়ে করেছিস তুই, তাই না? মাথায় হাত বুলিয়ে দিয়ে বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করলো আধার। অনেক ভুলিয়ে ভালিয়ে খাবার টেবিলে নিয়ে গেল। নাতির কথা কোনো কালেই ফেলে না রাফিয়া বেগম, তাই আধারের কথা অনুযায়ী গেল খাবার টেবিলে। চাঁদনিকে গিলতে দেখে মুখ বাঁকালেন। আধারের দিকে তাকিয়ে অভিযোগ ছুড়ে বললেন, দেখছোস কেমন অপয়া? বাড়ির সবাই আমারে কেমনে ডাহাডাহি করলো, কিন্তু মাইয়া গিলতেই আছে হতস্থারি। জবা বেগমকে তিনি চোখে দেখলেন না, অথচ সেও ওই জায়গায় বসে খাচ্ছিল। আধার কিছু বলল না। চেয়ার টেনে বসালো রাফিয়া বেগমকে, নিজেও বসলো পাশের চেয়ারে। বর্ষা বেগম সবাইকে খাবার পরিবেশন করলেন। আকিব শিকদার বসতে গিয়ে এক পলক তাকালেন মেয়ের দিকে। মেয়ে তার মনোযোগ দিয়ে খেতেই আছে, বাকি কোনো কিছু চিন্তা আপাতত নেই তার। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আধার খাওয়ার মাঝেই সবাইকে উদ্দেশ্য করে বলল, আজকেই ঢাকা ফিরে যাব। এই এসেছিস কদিন হলো? হ্যাঁ, আজকেই চলে যাবি? বিয়ের কাজে তো তোকে দেখার সুযোগই পেলাম না আমি। বলেছিলি না 2 মাস থাকবি? তড়িঘড়ি করে বললেন বর্ষা বেগম। ভেবেছিলাম কয়েকদিন থাকবো, কিন্তু ভাবলেই তো সেটা ফুলফিল হবে না। আমার থাকা তো সহ্য হচ্ছিল না তোমাদের। আধারের গম্ভীর কণ্ঠে এক পলক ওর দিকে তাকালেন অপূর্ব শিকদার। আইঠাই করে বললেন, চাঁদমাকে নিয়ে যাবে না? দেখো, বিয়েটা যেভাবে হোক না কেন হয়েছে তো। 3 কবুল বলে আল্লাহর কালাম পড়ে বিয়ে হয়েছে তোমাদের। ওকে এভাবে অস্বীকার করো না আধার। নিয়ে যাব, দায়িত্ব যখন কাঁধের উপর গছিয়ে দিয়েছো তখন পালন করতে পিছুপা হব না। যতটা দায়িত্বহীন ভাবো ততটা দায়িত্বহীন আমি না। চাঁদনি অবাক হলো বেশ, এতটাই অবাক হলো যে খাবার হাতে নিয়ে হা করে তাকিয়ে থাকলেন আধারের দিকে। মুখ বাঁকালেন রাফিয়া বেগম। চাঁদনিকে নিয়ে যাবে না শুনলে বেশি খুশি হতেন তিনি। খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ালো আধার। চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, উপরে গিয়ে জলদি রেডি হবি, 10টায় ট্রেন। সে কি, বাড়িতে এতগুলো গাড়ি থাকতে ট্রেনে করে যাবে? অপূর্ব শিকদার বললেন। তাচ্ছিল্য করে হাসলো আধার। শ্লেষাক্ত স্বরে বলল, তোমার বাড়ির কোনো কিছুই নিজের প্রয়োজনে ব্যবহার করব না আমি। কাল কি করেছো আমার সাথে ভুলিনি এখনো। পরক্ষণে চাঁদনির দিকে তাকিয়ে বলল, জলদি খা না রে ভাই, এত কিসের খাওয়া খাচ্ছস বলবি? সে কখন থেকে খেয়েই যাচ্ছিস। উঠোনে দাঁড়িয়ে আছে শিকদার বাড়ির সকলে। বাড়ির 2 ছেলে মেয়ে আজ ঢাকা পাড়ি দিবে। আধার ফর্মাল ড্রেস আপে রেডি হয়ে আছে, কিন্তু চাঁদনির নামার কোনো নাম নিশানাও নেই। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে আধার। সেই কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ও, পা ব্যথা হয়ে গেছে, কিন্তু চাঁদনির টিকিটারও খোঁজ নেই। এভাবে তো ট্রেন মিস হয়ে যাবে। অনেকটা সময় পেরোনোর পর চাঁদনি নামলো। আধার গিয়ে গাঁটটা মারলো ওর মাথায়, নাক ফুলিয়ে বলল, বাথরুমে বসে গু খাচ্ছিলি, এত সময় লাগে কেন রেডি হতে? উত্তরে মুখ বাঁকালো চাঁদনি। কেউ খেয়াল না করলেও আকিব শিকদার খেয়াল করলেন চাঁদনির মুখ লাল হয়ে আছে, চোখ ফুলে গেছে, কেঁদেছে মেয়েটা। আকিব শিকদারের বুক ভার হয়ে আসে। ধীর পায়ে হেঁটে চাঁদনির সামনে দাঁড়ান তিনি। চাঁদনি মাথা নিচু করে ফেলে। আকিব শিকদার নম্র স্বরে শুধালো, তোমার আম্মু রুমে ছিল এতক্ষণ? উত্তর দিল না চাঁদনি। অক্লিষ্টে ঢোক গিলল আকিব শিকদার। মেয়েটা কথা বলছে না তার সাথে। তিনি কথা বলতে গেলেই কেমন উপেক্ষা করছে তাকে। চাঁদ, আমার বাচ্চা, তাকা আমার দিকে। চাঁদনি নিষ্প্রভ দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদারের কান্নাগুলো ঠেলে আসলো, নিজেকে সামলালো। শক্ত দেখানোর চেষ্টা করলেও পারল না। চাঁদনির হাত ধরে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার আম্মা, আমি তোর ভালো বাবা হতে পারিনি, মাফ করে দিস আমাকে। নয়তো মৃত্যুর পর রুবের সাথে দৃষ্টি মেলাতে পারবো না। চাঁদনির দৃষ্টি টলে না, অনুভূতি শূন্যের ন্যায় তাকিয়ে থাকে ও শুধু বলে, এতটা বোঝা হয়ে গিয়েছিলাম বাবা তোমার উপর, যে এখন আরেকজনের উপর বোঝা বাড়িয়ে দিলে।
এটাই ছিল শেষ কথা। বাবা আর বড় বাবার সাথে আর টু শব্দ করেনি চাঁদনি। শুধু বর্ষা বেগম আর আরমান শিকদারের সাথে সাথে কথা বলে গাড়িতে উঠল চাঁদনি। জবা বেগম ওদের বিদায় দিতে আসেনি। অপূর্ব শিকদারও অনেকভাবে সরি বললেন চাঁদনিকে, নিজের খেয়াল রাখতে বললেন। আধার শুধু অবাক হয়ে দেখে সবাইকে, কেউ একবারও ওর কাছে ক্ষমা চাইল না। অথচ সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ও। চাঁদনির কাছে ক্ষমা চেয়েই ব্যাপার খালাস। হিংসায় পরিপূর্ণ হলো আধারের বুক। চাঁদনি যে ওর বাপ চাচার খুব আদরের সেটা জানা কথা, তবে ওকে যে এভাবে অবহেলা করবে সেটা জানা ছিল না আধারের। আধার গাড়িতে ওঠার আগে আকিব শিকদার এসে জড়িয়ে ধরলেন ওকে। মলিন হাসলো আধার। এই মানুষটাকে ও নিজের সবটুকু দিয়ে ভালোবাসে। বাবার সাথে এতটাও বন্ডিং নেই ওর যতটা চাচ্চুর সাথে আছে। আকিব শিকদার ছাড়লেন ওকে, ভাঙা গলায় বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো আধার, ওর কোনো দোষ নেই। ওর গায়ে কোনোদিন একটা ফুলের টোকা লাগতে দিইনি আমি। আমাদের রাগ ওর উপর যেরো না, কথা দাও দেখে রাখবে ওকে। দিলাম কথা। স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামলো দুজনে। চাঁদনি আধারের পিছু পিছু এগিয়ে চলে। টিকিট কাউন্টারে গিয়ে দুটো টিকিট কাটলো আধার। কুলি ওদের ব্যাগপত্র গ্রহণ করলো। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে থামবে। আধার ঘড়ি দেখলো কয়েকবার। চাঁদনি পুলকিত দৃষ্টিতে তাকালো আশেপাশে। এই প্রথমবার ট্রেনে চড়বে ও। ফিলিংসটা অন্যরকম। বাপ দাদার অঢেল টাকা থাকলেও বাড়ি আর স্কুলের গণ্ডি ছাড়া আর কোথাও পা রাখা হয়নি চাঁদনির। সে আজ ঢাকায় যাবে। চাঁদনি শুনেছিল ঢাকা শহর অনেক সুন্দর। অগাধ ইচ্ছা ছিল শহরটি দেখার। এভাবে অযাচিত ভাবে ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে চাঁদনি ভাবেনি কোনোদিন। মুহূর্তের মধ্যেই বিকট শব্দে ট্রেন এসে থামলো। চাঁদনি দু পা পিছিয়ে আধারের বাহু আঁকড়ে ধরে। ক্ষণকাল পর আধার ছাড়িয়ে নেয় নিজেকে, গম্ভীর স্বরে বলে, ঠিক আছিস তুই? ভয় পেয়েছিস? ঢোক গিলে ডানে বামে মাথা নাড়ল চাঁদনি। ট্রেনে উঠতে গিয়ে ভিড়ের মধ্যে আধারের পাশ থেকে সরে গেল চাঁদনি। ভিড়ের মধ্যে অসহায় হয়ে পড়ল মেয়েটা। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো আধারকে, সে নেই, কোথাও নেই। চারিপাশে সব অচেনা অজানা মানুষ। অজানা আতঙ্কে চাঁদনির বুক কাঁপলো অচিরাত। তখনই ভরসার হাত হিসেবে একটি বলিষ্ঠ হাত ওর শীর্ণ হাত শক্ত করে আঁকড়ে ধরলো। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার টেনে নিয়ে গেল ওকে বগির ভেতর। আলাদা কেবিন নিয়েছে ওরা। সাথে আনা ব্যাগগুলো তাকে উঠিয়ে রাখলো আধার। কোমরে হাত দিয়ে দাঁড়ালো চাঁদনির সামনে, চোখ পাকিয়ে বলল, বাচ্চা না কি রে তুই? ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারিস না? এক্ষুনি তো হারিয়ে যেতি। আমার হাতটা ধরে রাখলে জাত যেত তোর। এত অ্যাটিটিউড কিসের রে তোর? তুমিই তো ঝাড়া মেরে ছাড়িয়ে নিলে হাত। ঝাড়া মেরে? ওই ছাড়ালাম, ট্রেনে উঠতে হতো তাই ছাড়িয়ে নিয়েছিলাম আলতো করে। ঝাড়া মেরে ছাড়াতে কই দেখলি তুই? হুদাই বাড়িয়ে বলছিস। হারিয়ে গেলে তখন দেখা যেত। ভ্যা করে কেঁদে লোকের কানের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছিস। এখন আসছে অ্যাটিটিউড দেখাতে। আমি হারিয়ে গেলে তো তোমারই লাভ। আমার মতো বোঝাকে আর বয়ে বেড়াতে হবে না। আমি হারিয়ে গেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। হুদাই চিন্তা করছো কেন? কেমন করে যেন তাকালো আধার। পরক্ষণেই এক পেশে হাসলো, বলল, সেটা তো আমিও জানি, কিন্তু সমস্যা কি বলতো? তুই হারিয়ে গেলে বাবা চাচ্চু তো আমাকে আস্ত রাখতো না। ওদের কি জবাব দিতাম? তাই না চাইতেও সামান্য চিন্তা করতে হচ্ছে তোর জন্য। এমনিতেই ভোগান্তির শেষ নেই, তোর জন্য আর ভোগান্তিতে পড়তে পারবো না। একটু রেহাই দিয়ে আমাকে। চাঁদনির এ পর্যায়ে এসে আসলেই মনে হলো কেন ও হারিয়ে গেল না। তাহলে তো কারো ওর উপস্থিতি নিয়ে বিরক্তি ঝরে পড়তো না সর্বাঙ্গে। চাঁদনি বিরস দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। ঠোঁটের কোণে ছড়ায় বিষাদের হাসি। আধার আঁকড়ে ধরলো ওর হাত, সিটের উপর বসালো ওকে, কোমল স্বরে বলল, একটু বেশি ভাবিস চাঁদ, এত ভাবা ভালো না। তুই একটু বস, আমি একটু আসছি বাইরে থেকে, কাজ আছে। বের হবি না খবরদার। আমি এসে যেন তোকে এইভাবেই বসা দেখি, আজাইরা চিন্তা মাথায় নিতে পারবো না। ঠোঁট উল্টে বসেছিল চাঁদনি। আধার বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরই ঝংকার দিয়ে ফোন বাজতে শুরু করলো। হক চুকিয়ে আশেপাশে চাইলো চাঁদনি। সিটের উপর আধারের ফোন রাখা। ফোন রেখেই চলে গেছে ছেলেটা। আধারকে ডাকার জন্য উঠে দাঁড়ালো চাঁদনি। আবার কি মনে করে বসে পড়ল। বলেছিল যাতে সিটের উপর চাঁদনিকে বসা দেখতে পায়, না পেলে তো ওর উপর চেতবে। রিংটন বাজতে বাজতে কেটে গেল কল। আরেকবার কল আসতেই আইঠাই করে আধারের ফোন হাতে নিল চাঁদনি। অর্পিতা নামে সেভ করা একটি নাম্বার, পাশে লাভ
শেপের ইমোজি। চাঁদনির বুক ধক করে উঠল, রক্ত সঞ্চার যেন বন্ধ হয়ে গেল ওর। এই মেয়ে না পালিয়ে গিয়েছিল আধারকে বিয়ে করবে না বলে, আবার কেন এত ডেসপ্রাইট ফোন করছে ওকে? বহু কষ্টে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করলো চাঁদনি। ওপাশ থেকে তড়িঘড়ি করে একটি মেয়ের ডাক ভেসে এলো। হ্যালো আধার। আখিতে অশ্রুরা ভিড়ল চাঁদনির। এদিকে অর্পিতা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। চাঁদনির কানে একটা কথাও ঢুকছে না। এই জগতে নেই যেন ও। আধার ওকে না চাক, স্ত্রী হিসেবে না মানুক, তবুও বিয়ে তো হয়েছে, কবুল বলাটা তো মিথ্যা না। চাঁদনির ওর সাথে সংসার করার ইচ্ছাটাও মিথ্যা না। ও যে আধারের জীবনে সত্যি থার্ড পার্সন হয়ে এসেছে সেটা জানা কথা, কিন্তু অর্পিতা আবার ফিরে আসতে চাচ্ছে। কেন চাচ্ছে? আবার আধারকে চায় ও? না না, এটা কি করে মানবে চাঁদনি? ও তো ওর স্বামীর ভাগ কাউকে দেবে না, কাউকে না। চাঁদনি যখন এসব ভাবনায় বুধ, তখনই আধার এসে ফোনটা সো মেরে নিয়ে নিল। চাঁদনি টলমল দৃষ্টিতে তাকিয়ে আছে আধারের দিকে। আধার ফোন নিয়ে প্রথমে কলটা কেটে দিল, তারপর চাঁদনির দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ফোন ধরেছিস কোন সাহসে? চাঁদনি উত্তর দিল না, ভেজা কণ্ঠে আওড়ালো, অর্পিতা আপু কল দিয়েছে কেন? যেই কল দিক, পারমিশন ছাড়া তুই আমার ফোন ধরলি কেন? ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল। অর্পিতা আপু না তোমাকে বিয়ে করবে না বলে পালিয়েছিল, আবার তোমার খোঁজ করছে কেন? গো ধরে বলল চাঁদনি। আধার চোখ পাকিয়ে বলল, তার কৈফিয়ত তোকে দিতে হবে? আমাকে যেই কল দিক, সেটা আমার পার্সোনাল ম্যাটার। কোন সাহসে জেরা করছিস? বউ হওয়ার চেষ্টা করিস না চাঁদনি। তোকে বউ বলে মানতে আমার ইগো হার্ট হয়। আব্বুর জন্য কবুল বলতে বাধ্য হয়েছে আমি। আমার লাইফে তোর কোনো অধিকার নেই, অধিকার পাবিও না কোনোদিন। চাঁদনির চোখ থেকে টুপ করে জল গড়ায়। আধার তাকায় না সেদিকে। ওর এত নেকাকান্না দেখার সময় নেই। নেহাতি ঠেকায় পড়ে সাথে একটা কালির ড্রামকে সাথে নিয়ে আসতে হয়েছে ওকে। তার এত আহ্লাদীপনা দেখার সময় কই ওর? সাই সাই করে ট্রেন ছুটছে। চাঁদনি অপলক জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। বাতাসের তোরে চুলগুলো উঠছে ওর। বিস্তীর্ণ আকাশ মেঘে ঢাকা। চাঁদনির মনেও মেঘ জমেছে খুব করে। ছোটবেলা থেকেই অর্পিতা আর জবা বেগমের কাছে চাঁদনি নিজের গায়ের রং নিয়ে খটা শুনে এসেছে। চাঁদনি অর্পিতার চেয়েও ব্রিনিয়াল স্টুডেন্ট। টুকটাক মেয়েদের অনেক কাজ করে। বর্ষা বেগমকে কিচেনের কাজে অনেক হেল্পও করতো চাঁদনি নিজ থেকেই। মানুষটা কখনো ওকে কাজ করতে বলতো না, তবুও তাকে হেল্প করতো চাঁদনি। সেদিক দিয়ে অর্পিতা অষ্টরম্বা, কোনো কাজ হাত লাগায় না। তার এক রূপ ছিল, আর ছিল রূপের দেমাক। খালি কলসি বাজে বেশি, এই প্রবাদটা খুব করে মিলতো ওর সাথে। পড়াশোনায়ও কোনো মতে টেনে টুনে পাস। যেখানে চাঁদনি সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেত, ক্লাসের টপার হতো, তবুও ওর এসব গুণ ওর কালো রঙের নিচে চাপা পড়ে যেত। অর্পিতা ওকে হিংসা করতো না, নিচু করে দেখতো, তা চাঁদনির জানা নেই। কিন্তু মেয়েটা ওকে সহ্য করতে পারতো না কোনো কারণ ছাড়াই। চাঁদনি যখন 7 বছর বয়স, তখন ওর মা মারা যায়। মাকে চাঁদনির পুরোপুরি মনে নেই। তার মুখটা চাঁদনির কল্পনায় ঝাপসা, তবে তাকে ছবিতে দেখেছে চাঁদনি। ওর মতোই চেহারা, মায়াবী, কিন্তু শ্যামা রঙের। বড়দের কাছে শুনেছিল ওর বাবা ওর মাকে ভীষণ ভাবেই যে ভালোবাসতো, তাই তো ওনার মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের কথা চিন্তাও করেনি। চাঁদনিকে নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু আধার তো ওকে কখনো ভালোবাসে না। আধার এতটা বদলে গেল কেন? মানুষটা তো এমন ছিল না। ছোটবেলায় ওদের বন্ডিং খুব ভালো ছিল। চাঁদনির কোনো বন্ধু ছিল না, ওর একমাত্র বন্ধু ছিল আধার, যে চাঁদনিকে ফিল করাতো ও খুব স্পেশাল, খুব দামি। আধার যখন ঢাকায় চলে যাচ্ছিল, চাঁদনি সেদিন খুব কেঁদেছিল। আধার ওর চোখের পানি মুছে দিয়ে বলেছিল সে কখনো চাঁদনিকে ভুলে যাবে না, ওখান থেকে ফোন করবে। চাঁদনি যখন মন চায় তখন কথা বলতে পারবে তার সাথে। আধার যখন অপূর্ব শিকদারের ফোনে কল করত, চাঁদনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আশা নিয়ে বসে থাকতো আধার চাঁদনিকে খুঁজবে। আধার সত্যি বলতো, চাঁদ কোথায় বাবা, ওকে একটু দাও তো। চাঁদনি খুশি তখন দেখে কে। প্রথম দিকে এমন হলেও দিন গড়াতেই আধারের চাঁদনিকে খোঁজা বন্ধ হয়ে গেল। সে বাড়ির সবাইকে খুঁজে খুঁজে কথা বলতো, শুধু চাঁদনি ছাড়া। চাঁদনি নিজ থেকে বললেও সে ছুতো দেখিয়ে ফোন কেটে দিত। আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যায় ওদের। দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়লে ভালোবাসাও কমে যায়। চাঁদনি টের পায়, কিন্তু ওর ভালোবাসা কমে না।
ডালপালা বিস্তর করে বাড়তে থাকে। অথচ সে মানুষটা যখন ঢাকা থেকে অনেকগুলো বছর পর ফিরল তখন তার রূপ একটুকু চিনতে পারল না চাঁদনি। ঢাকা গেলে মানুষ বদলে যায়, কিন্তু এতটা বদলে যায় সেটা চাঁদনির জানা ছিল না। সে বাড়ির সবার জন্য গিফট আনলো, চাঁদনির কথা ভুলে গেল। চাঁদনিকে যখন দেখলো তখন তাচ্ছিল্য করে বলল, ওই তুইও আছিস? আমি তো ভুলেই গেছিলাম, তোর জন্য তো কিছু আনিনি। আচ্ছা, মন খারাপ করিস না। 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলেছিল, টাকাগুলো রাখ, কালকে শপিংয়ে গিয়ে অনেকগুলো ফেস ক্রিম নিয়ে আসিস, দামি দেখে কিনবি, ঠিক আছে? গায়ের যে রং তোর, সকাল বিকাল বাঁকলেও ফর্সা হতে সময় লাগবে।